নমস্কার, আমি আর্য। এর আগের এপিসোডে আপনারা শুনেছিলেন যে আমাদের চ্যানেল এখন ডিমনিটাইজড, অর্থাৎ আমরা এখন আমাদের এই আজকে যেই গল্পটি আপনারা শুনবেন এই রকম গল্পের থেকে কোনো রকম অর্থ উপার্জন করতে পারবো না। কিন্তু তাতে তো আপনাদের গল্প শোনানোর জার্নি বন্ধ হয়ে যাবে না। আমরা আপনাদের গল্প নিশ্চয়ই শোনাবো। আজও থাকবে আপনাদের জন্য একটি দারুণ গল্প। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, নরবলির গুহা। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, নরবলির গুহা। মুহূর্ত আর সময় সেই ছোটবেলার বন্ধু। এখন ওরা হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা করছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে দুজনে নানা আলোচনা করে। এই আলোচনার একটা অংশ জুড়ে থাকে প্রাচীন সভ্যতা। এই প্রাচীন সভ্যতার মধ্যে ওদের প্রিয় হলো মহেঞ্জোদড়ো আর হরপ্পার কথা। আসলে সিন্ধু সভ্যতা ওদের ভারী প্রিয় বিষয়। বলতে গেলে ইতিহাসই ওদের প্রিয় বিষয়। সময়ের বাবা একজন অধ্যাপক। তিনি পলাশির যুদ্ধের 50 বছর আগের বাংলাদেশকে নিয়ে গবেষণা করছেন। বাড়িতে ইতিহাস নিয়ে একটা আগ্রহ আছেই, আর মুহূর্তের মা স্কুলে ইতিহাস পড়ান। তিনি খুব ভালো গল্পও বলেন, সবই প্রায় ইতিহাসের গল্প। সম্ভবত এই কারণেই ইতিহাস ওর মনের সঙ্গে যেন লেপ্টে আছে। বাড়িতে কথা হয়ে আছে পরীক্ষার পরে সময় ওদের বংশের প্রাচীন বাড়ি বর্ধমানের বেলিয়াতোড়ের কাছে খাত্র গ্রামে যাবে। সেখানে বছরে একবার যান ওর বাবা। সময় জীবনে দুবার গেছে। এখন বন্ধুদের নিয়ে যেতে ওর অসুবিধে নেই, কারণ ওই বাড়ির কেয়ারটেকার সদাশিবদা সময়কে খুব ভালোবাসে। সদাশিবদা ফোন করে বলেছে যাওয়ার 2 দিন আগে যেন তাকে জানানো হয়। বাড়ি সাফসুতরো আছে, সে নিয়ে ভাবনা নেই, তবে খোকার বন্ধুরা যাবে, তাদের জন্য রান্না বান্না করে রাখতে হবে কিনা তাই। সময়ের মা ওদের একা ছাড়তে রাজি ছিলেন না। এইটুকু ছেলেরা একা একা যাবে? 7-7টি ছেলে আবার একা হয় কি করে? এরপরে আর কি বাকি কথা চলে। পরীক্ষা কমপ্লিট হতেই 7 জন ট্রেনে উঠে পড়েছে। শিয়ালদা থেকে বর্ধমান, সেখান থেকে বেলিয়াতোড় বাসে, তারপর ওদের বাড়ি খাত্রগ্রামের পথে। সে টোটো চেপে যাওয়া যায়। টোটো স্ট্যান্ড থেকে একটা 2 লম্বা সিটওয়ালা টোটোতে উঠে বসেছে ওরা 7 জন, সঙ্গে 3 দিনের মতো প্রয়োজনীয় জিনিসে ঠাসা ব্যাকপ্যাক। যথাসময়ে ওদের টোটো গ্রামে ঢুকে দাদামশাইয়ের পুরনো বাড়ির আমনে নামিয়ে দিল। বাড়ির বিরাট গেটের সামনে 2টো চাঁপা গাছ। টোটো চালক হর্ন বাজালো, আর সঙ্গে সঙ্গে বিরাট বাড়ির ভেতর থেকে হাসতে হাসতে বুড়ো সদাশিবদা বেরিয়ে এসে ওদের আদর যত্ন করে নিয়ে গেল বাড়ির মধ্যে। ব্যাগ নিতে চেয়েছিল, কিন্তু ওরা দিল না। বুড়ো মানুষ বলে নয়, নিজের বোঝা নিজে বহন করাই ভালো। দুপুর হয়ে এসেছে। সদাশিবদা 3টে ঘর খুলে দিয়েছে 7 জনের জন্য। এক এক ঘরে 2 জন করে, আর বড় ঘরটাতে 3 জন থাকবে। পুরনো দিনের ঘর। বড় বড় আয়না টেবিলের সারি সারি বড় বড় দেরাজ, মেঝে পর্যন্ত জানলা, বড় বড় ছত্রি দেওয়া খাট, অ্যাটাচড ওয়াশরুম দেখে বন্ধুরা খুব খুশি। সময় ভাবল মাঝে মাঝে আসা উচিত ওর। নিজেদের বাড়িঘর নিজেরা দেখে না রাখলে কি একা সদাশিবদা দেখে রাখতে পারে? কলকাতা থেকেই স্নান করে গিয়েছিল সকলে। দুপুরে খেতে বসে সরু চালের গরম ভাত, নারকেল দেওয়া মুগের ডাল, বাগানের নরম মোটা মোটা বেগুন ভাজা আর চিকেন খেয়ে উঠে সময় ভাবল একবার রেস্ট নেবে কিনা। কিন্তু দীপন, পাপুন, কনাদ বলল, এই ভরা পেটে আমরা একটু হাঁটাচলা করব। তোদের তো নাকি অনেক জমি আছে বলছিলি। চল চল চল, ওদিক থেকে একটু হেঁটে আসি, চল। সুতরাং সময় আর দ্বিমত করল না। হাঁটাহাঁটি করবে বলে সবাইকে নিয়ে বাড়ির পেছনের বাগানে গেল। এখন ভর দুপুরে জমিতে কি করতে যাবে, যা রোদ। বাগানটা বিরাট, কত যে গাছ, শুনশান দুপুরে গাছপালা ঝিমিয়ে আছে। রান্নাঘরে সদাশিবদা বাসনকোসন গুছিয়ে রাখছে, তার শব্দ পাওয়া যাচ্ছিল। ক্রমেই দুপুর গড়িয়ে যাচ্ছে বিকেলের দিকে। বাগানের যেন ঘুম পাচ্ছে, কেমন ঝিমিয়ে রয়েছে। হঠাৎ দীপন বলল, ওখানে কেড়ে সময়? হ্যাঁ, কে ওখানে? শুধু সময় নয়, বাকি 5 জনও চমকে তাকিয়েছে।
ওদের থেকে 10 হাত দূরত্বে পঞ্চমুখী জবা গাছের নিচে বসে আছে একটি লোক। সে সদাশিবদা নয়। এই বাড়িতে আর কে আছে? এ কে? ওরা লোকটার সামনে গিয়ে দেখল লোকটা চকচকে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। কপালে সিঁদুরের লম্বা টিপ, ঘাড় পর্যন্ত নেমে আসা চুল, লম্বা চোয়াড়ে ধরনের মুখে এক অদ্ভুত ধরনের নির্মমতা ছেয়ে আছে। লোকটা চট করে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে উঠল, তুরি গ্রিনা চুন্নি মিনা আম্মা আম্মা নন্ডুর নন্ডুর। ওরা 7 বন্ধু চমকে উঠেছে সেই চিৎকার শুনে। এসব কি বলছে লোকটা? কে? বাগানে ঢুকে কি করছে? লোকটার গলার উঁচু আওয়াজ শুনেই সম্ভবত সদাশিবদা ছুটে এসেছে বাড়ির ভেতর থেকে। তার জল হাতে ধরে থাকা একটা কাঁসার বাটি, বাসন মাজতে মাজতে চলে এসেছে। কি হলো গো? সময় সদাশিবকে দেখে এগিয়ে গেল। এই লোকটি কে, আর আমাদের বাগানে কি করছে? আর তাছাড়াও অদ্ভুত ভাষায় কি সব বলছেন উনি? ওহো, উনি হলেন মুন্ড পুজোর পুরুত। এখানে এসেছে মুন্ড পুজো করতে। বাড়ি কোথায় এর আমি জানি না, তবে হ্যাঁ খুব গুণী মানুষ উনি, বুঝলে? মুক্ত পূজা নিয়ে বিশেষ কিছুই জানে না সময়। ওর বন্ধুরা তো আরো অজ্ঞ এই বিষয়ে। ওদের মুখ দেখে সেই পুরোহিত ওদের ডেকে বসালো গাছের নিচের বাঁধানো বেদিতে। এখানে বস তোরা, আমি বলছি মন্টু পুজো কি, শুনে রাখ ভালো করি। অদ্ভুত উচ্চারণ আর সেই সঙ্গে অদ্ভুত গলার স্বর। কখনো গলা গম্ভীর হয়ে উঠছে, কখনো চিনচিনে সরু। মনে হচ্ছে 2জন কি 3জন মিলে কথা বলছে ওদের সামনে। বন্ধুরা সেটাই বলতে যাচ্ছে, সময় ইশারায় থামিয়ে দিল। লোকটার কথা আগে শোনা যাক, পরে না হয় গলার স্বর নিয়ে ভাবা যাবে। শুনে রাখ কোকারা, 300 বছর আগেকার কথা। সেই সময় একটা জমিদার পুকুরে ছান করতে গিয়ে দেখে একটা কাটা মুন্ডু জলে ভাসতেছে। দেখে সেই লোক ভয় পেয়ে ঘরে চলে এসেছে। স্বপ্ন দেখলো মুন্ডু বলছে, আমি দেবী, আমার মুন্ডু আছে শরীর লাই, এই চেহারার পুজো কর তুই। কিরে, কি করে গলা কাটা গেল দেবীর? সেটা একটা প্রশ্ন বটে। সকলে বলছে দেবী দুর্গা নাকি মহিষাসুরকে বধ করার আগে একটা দ্বন্দ্ব বানালেন, কাটা মুন্ডু দেখালেন। হ্যাঁ, অসুর ভাবলো মেয়েটা তাহলে মরেছে, নইলে কাটা মুন্ডু এলো কি করিয়ে। দ্বন্দ্বে পড়া অসুর দা কুড়াল রেখে দিল লড়াই শেষ মনে করে। তখন দেবী লাফিয়ে উঠে অসুরকে মেরে ফেললো। আর দেবী যে নিজের কাটা মাথা দেখালো, সেই থেকে ছিন্ন মাথা দেবীর পুজো শুরু হলো। কেউ বলছো না হে, এই কথা সত্যি না। আসলে এই গ্রামের পালমশাইয়ের বংশের কি একজন মারা গেলে তার বউকে সতীদাহ করা হয়েছিল। এতে সেই বউয়ের ছেলেরা রেগে গিয়ে বাড়ির দুর্গা দেবীর মূর্তির মাথা কেটে দিল। সেই থেকে কাটা মাথা দেবীর পুজো হচ্ছে। আর আমি বলি সেসব নয়, দেবীর একবার খুব খিদে পেয়েছিল, বুঝলে কোকারা। খিদের জ্বালায় সে কি করেছে, নিজের শরীর পুরো খেয়ে ফেলেছে। বাকি ছিল মুন্ডুটা, সেই মুন্ডুই পুজো পাচ্ছে। এই পুজোর বিসর্জন হয়তো হয়। দেবীর মুন্ডুটা দশমীর দিনে ঘট বিসর্জনের পরে একটা বড় হাঁড়ির মধ্যে ঢুকিয়ে ঢাকনা এঁটে মাটির তলায় পুঁতে রাখা হয়। পরের বছরের সপ্তমী তিথিতে মাটির তলা থেকে তুলে এনে পুজো করা হয়। মাথা কাটা দেবী এর বলি হয়েছিল বলে আমি জানি। আম্মা আম্মা। হঠাৎ পুরোহিত আম্মা আম্মা করে জোরে চেঁচিয়ে উঠেছে, আর ওরা ফের চমকে উঠেছে। দীপন লাফিয়ে দাঁড়িয়ে পড়ে বলল, বাপরে, উফ, চমকে গেছে একেবারে। বেলা পড়ে এসেছে। সদাশিবদা ওদের ভেতরে ডাকল, চলে এসো, আর বাইরে থেকো না, মশা বের হবে এখন। আর পুরুত মশাই, আপনি যান এখন, মন্দিরে ডাকবে আপনাকে। ওরা দেখল পুরোহিত আস্তে সুস্থে উঠে ওদের দিকে তাকিয়ে দেখল, তর্জনী তুলে গুনল ওদের। 1 2 3 7 জন। বাবা 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 বাবা। বলেই
হঠাৎ বলা নেই কওয়া নেই হনহন করে হেঁটে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সদর দরজায় তালা এঁটে দিয়ে 7 জনের দিকে তাকিয়ে বলল, আকাশে মেঘ করেছে, এখন আর বাইরে বেরিও না গো। বেড়াতে হলে কাল সকালে বাদলা না থাকলে তখন বেরিও। চলো, পেঁয়াজি ভাজছি, তোমরা চা খাও তো। বাড়ির ভেতরে যেতেই সদাশিব দরজা বন্ধ করে দিল ভালো করে। বলল, রাত বিরেতে কেউ ডাকলে দরজা খুলতে নেই, ডাকাত আছে, সাবধানের মার নেই, বুঝলে? ওরা পরস্পরের দিকে চাওয়াচাই করল। ডাকাত এই গ্রামে? ওদের কাছে তো অস্ত্র শস্ত্র কিছুই নেই। ডাকাত যদি আসে, লড়বে কি করে? ডাকাতের ভয়ে রাতে কিছু সময় ঘুম আসছিল না, কিন্তু টায়ার্ড ছিল বলেই হয়তো এক ঘুমে রাত কাবার হয়ে গেল। সকালে ওরা হাঁটতে বেরিয়েছে, মর্নিং ওয়াক বলে নয়, আসলে আগামীকালই ফিরে যাওয়ার কথা। আজকের দিনটা ঘুরে ফিরে দেখার ইচ্ছে, তাই সকালেই বেরিয়ে পড়েছে। এখন আকাশে মেঘ নেই, বেশ ঝলমলে দিন। সময় ওদের এখানে বড় পুকুর দেখাতে নিয়ে এসেছে। এই পুকুরেই নাকি সেই কাটা মুন্ডু, দেবীর মুন্ডু ভাসতে দেখেছিলেন কবেকার সেই পালমশাই। পুকুরের জল গভীর, সকালে রোদ পড়ে চকচক করছে জল। হিড় হিড় তরঙ্গ উঠছে জলের গায়ে। পানকৌড়ি মাথা তুলে এদিক ওদিক দেখছে। পুকুরের অন্য পারে একটা লোক স্নান করছে। কনাদ স্পষ্ট দেখেছে লোকটা শ্যাম্পুর পাউচ থেকে শ্যাম্পু নিয়ে মাথায় ঘষছে। পুকুরের অপোজিটের পাড় দিয়ে কে একজন দ্রুত আসছে দেখা গেল। কনাদ বলল, এই সেই চুন্নি চুন্নি আম্মা আম্মা করা লোকটা না? হ্যাঁ। সকলে তাকিয়ে দেখল, সত্যিই তাই। সেই পুরুত মশাই খুব দ্রুত এগিয়ে আসছে ওদের দিকে। তার গায়ে লালচে চাদর বাতাসে পতপত করে উড়ছে। আচ্ছা, মুন্ডু পুজোটা কোন বাড়িতে হয়? মূর্তিটা দেখতে পেলে ভালো হতো। এরকম একটা মূর্তি আছে, ছবি না দেখালে কেউ বিশ্বাস করবে না। আরে ওই যে ওই দেখ, পুরুত ঠাকুর আসছেন, ওকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে। দীপন পুরুত মশাইয়ের আসার পথের দিকে তাকিয়ে আছে। সময় রোদের হাত থেকে বাঁচতে চোখের সামনে হাতের আড়াল করল। আচ্ছা হ্যাঁ, উনিই তো। কিন্তু এরকম দ্রুত হাঁটেন নাকি উনি? ঘন্টায় 150 মাইল? 7 বন্ধু সবাই খুক খুক করে হেসেই সামলে নিল। লোকটা একেবারে কাছে চলে এসেছে। ওদের দেখে বলল, সকালে কি দেখতে এলে পুকুরে? এদের কাছে এটা নতুন জায়গা, তাই বেড়াতে নিয়ে এলাম। নতুন কিছু দেখতে ভালোই লাগে, কারণ এমন গ্রামে তো ওরা আসেনি আগে, তাই ওই আর কি। নতুন জায়গা দেখবে? একটা নতুন জায়গা আমি দেখাতে পারি। দেখি, দেখে চমকে যাবে গো। হ্যাঁ, শোনো কোকারা, এখানে একটা গুহা আছে, জানো? গুহা এখানে? আরে বাস, গুহার কথা বইতে পড়েছে কি সিনেমায় দেখেছে, আসল গুহা দেখার অভিজ্ঞতা ওদের নেই। প্রায় লাফিয়ে উঠেছে ওরা। এখানে গুহা আছে আমি তো শুনিনি আগে। এই গ্রামে নিশ্চয়ই নয়। এই গ্রামের বনের ভিতরে আছে। সকলে কি সকল কথা জানে দিয়ে? চল চল, তাদের যাওয়া গাছে নিচে বসে গুহার কথা বলবো, তারপর লে যাব গুহা দেখাতে। আয় আয়, চলে আয়। রোদ উঠে যাচ্ছে, এই সময় বেড়াতে ভালো লাগে না। তাছাড়া পুরুত মশাই বাড়িতে আসতে চাইছে, কাজেই ওরা আর দেরি করলো না, বাড়ি ফেরার জন্য ঘুরে দাঁড়ালো। বাড়ির দিকে আসার সময় রাস্তায় 2-4 জন লোকের সঙ্গে দেখা হলো, যাদের চেনে না সময়। তারা ভুরু কুঁচকে ওদের দেখছিল। ওদের এখানে সে অর্থে কেউ তো চেনে না। বাবা দাদুর সঙ্গে এলে সময়কে চিনতে পারত, কিন্তু সময় সেই কবে এসেছিল, এখন চেহারাও পাল্টে গেছে, কে আর চিনতে পারবে? পুরুত মশাই দ্রুত হেঁটে ওদের আগেই সময়দের বাড়ির সদরে পৌঁছে হাঁক ছাড়ল। ও সদাশিব হো, এসে গেছি বাবা, দরজাগুলো। সদাশিব দরজা খুলে ওদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মনে হলো সময়ের। চলে এসেছো? বাহ, চা বানাচ্ছি, গরম গরম চা খাও। ঠাকুরমশাই, আপনার চাও আনছি, বসুন গো। সদাশিব তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে চলে গেল। লোকটা হা হা করে হাসল। সেই হাসি শুনে
ওরা 7 বন্ধুই সরে এলো লোকটার সামনে থেকে। হাসিটা অস্বাভাবিক, শুনলে অস্বস্তি হয়। সদাশিব, হে, আমার চায় গুড় দিবা, গুড়ের চা খাবো। সময়ের মনে হলো লোকটা ছিটগ্রস্ত, পাগল ধরনের, কথা নেই বার্তা নেই, হা হা করে হাসতে থাকে। আর কথাগুলো কেমন অন্যরকম, ঠিক ভালো লাগা যাকে বলে তেমনটা লাগে না লোকটার সঙ্গে বা কাছে থাকলে। বাগানের পঞ্চমুখী তলায় বসে লোকটা আয়েশের হাই তুল্য শব্দ করে তুড়ি বাজালো। তারপর ওদের দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে কেন বাবারা, বসে পড়ো, বসে পড়ো, শুনবে না গুয়ার কথা? কেউ জবাব দিল না। সারি সারি বসে পড়ল লোকটার সামনে। লোকটা চোখ বুজে কাকে প্রণাম করে নিয়ে আচমকা হাঁক ছাড়ল। চন্ডি চন্ডি, আম্বা আম্বা, নন্ডুর নন্ডুর। বলতে বলতে লোকটার গায়ের লালচে রঙের কাপড়টা হাওয়ায় উড়ে ওঠার মতো করল। লোকটা ডান হাত দিয়ে খপ করে চেপে ধরল গায়ের কাপড়। যাবি কোথায়, যাবি কোথায়? আমার কাছ থেকে পালাতে পারবি না। সময়ের সমস্ত শরীর শিউরে উঠল। ও লোকটার দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার বাড়ি কোথায়? এই গ্রামের তো লোক নন, সদাশিব বলেছে সে কথা। তাহলে আপনি কে, আর কে কে আছে আপনার বাড়িতে? লোকটা চোখ দুটো সরু করে সময়ের দিকে এমনভাবে তাকিয়ে রইল, সময়ের মনে হলো লোকটা চোখ দুটোকে ওর মনের ভেতর পাঠিয়ে দিয়েছে, আর চোখ দুটো ভেতরে গিয়ে তল্লাশি করে দেখে নিচ্ছে সময়ের মনে কি আছে। তোর সন্দেহ হচ্ছে আমাকে, অসুবিধা হচ্ছে আমাকে? অসুবিধা? না না, অসুবিধা হবে কেন? আপনার বাড়ি কোথায় এটা বলতে আপনার অসুবিধা আছে নাকি? হ্যাঁ? সময় কিছু বলার আগে মুহূর্ত বলে উঠল। ঝট করে মুহূর্তর দিকে ঘাড় ফিরিয়ে তাকালো পুরুত মশাই। আরে কোকা, তোর অসুবিধা? আচ্ছা বেশ, আমার বাড়িতে লে যাবো তোরে, দেখবি সেখানে কে আছে। বলেই লোকটা আচমকা হাঁক ছাড়ল। এই সদাশিব, ভাই চা নাও বাপ, গুড়ের। সদাশিব সবার জন্য চা নিয়ে এলো। খোকারা, একটু বসে গল্প গুজব করো, আমি বাজার থেকে মাটন নিয়ে আসি। আজ কুমড়োর ছক্কা দিয়ে লুচি আর ভাতের সঙ্গে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি ঘন্ট আর মাটনের ঝোল। বাঁধাকপি হয়ে গিয়েছে, মাটন এনে এখানে বসিয়ে দেবো। তোমরা লুচি কি এখন খাবে নাকি আমি এসে দেব? এই ধরো 15 মিনিট পরে। দীপন মাটন ভালোবাসে, তাই ও বলে উঠল, না 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 না, তুমি বরং এসে লুচি দিও। তুমি যাও, মাটনটা নিয়ে এসো। আমি কি সঙ্গে যাব নাকি? না না, এই যাবো আর চলে আসবো। এই বলে সদাশিবদা বাজারের ব্যাগ নিয়ে একটু পরেই বেরিয়ে গেল। গুড়ের চা খাচ্ছে লোকটা, চোখ বুজে আরাম নিচ্ছে যেন, নাকি কিছু ভাবছে। কি ভাবছে? ভাবনার সময় মুখের কুঞ্চন, ভুরুর ওঠানামা এমন নিবিষ্টভাবে। ভাবনার সময় মুখের কুঞ্চন, ভুরুর ওঠানামা দেখে আন্দাজ করা যায় ভাবনাটা কুটিল নাকি শুভ। লোকটা কি ভাবছে এমন নিবিষ্টভাবে? চোখ স্থির, যেন কিছু দেখতে পাচ্ছে চোখের সামনে, যেন তার শরীরটা এখানে থেকেও এখানে নেই, আছে অনেক দূরে। কোথায় কে জানে। সময় চা খেতে খেতে লোকটাকে দেখছে। মুহূর্ত দীপন, কনাদ, পাপুন, রোহিত, অনিক পরস্পরের দিকে তাকাচ্ছিল। লোকটা সকলের মধ্যেই একটা প্রশ্ন তৈরি করেছে, কে এই লোক? তোদের আজকে একটা গুয়া দেখাতে নিয়ে যাব। আজ পঞ্চমীর চাঁদ উঠবে আকাশে, সেই আলোয় গুহা ঢুকতে হবে। তার আগে কিছু কথা বলতে হবে, নইলে মজা পাবিলা। তোরা কি মহেঞ্জোদড়ো সভ্যতার নাম শুনেছিস? সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদড়োর আসল নাম কি? হ্যাঁ, মৃতের সমাধি। ধর, সে তো রাখাল দাস দিয়েছিল। ওখানে কেউ ছিল নাকি নাম বলার জন্য? কে বলেছে ওই জায়গার নাম মহেঞ্জোদড়ো? শোন, শিলালিপি পাওয়া গিয়েছিল সেখানকার, তাতে জানা গিয়েছে মহেঞ্জোদড়োর আসল নাম ছিল নন্ডুর। নন্ডুরের রাজা ছিল চুন্নিমিনা। চুন্নিমিনা আম্মা নামের দেবীর উপাসনা করতো রে। হ্যাঁ, দেবী ছিল জমিতে ফসল ফলানোর দেবী।
আর ঝড় বৃষ্টি আগুন, বাজ পড়া থেকে বাঁচাতো সে। মহিষাদলের মানুষ তাকে পুজো করত। দেবীকে দেখতে ছিল ভারী সুন্দর, কত সুন্দর রে। আম্মা, আম্মা রে আম্মা। সেই মূর্তি কি আমাদের দেবী দুর্গার মতো দেখতে? না 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 না, সে অমন নয় তো, সে অন্যরকম। তাকে দেখে মন ভরে যাবে। একটা অশ্বত্থ গাছ সেই দেবী। মহেঞ্জোদড়োর সব গ্রামে সেই দেবী গাছ ছিল। সারা বছর সেই গাছের পূজা হতো। বর্ষাকাল শুরু হওয়ার আগে এই দেবী গাছের নিচে বড় করে উৎসব হতো। নন্ডুরের বড় উৎসব এটা। গান বাজনা নাচ হতো, তাকে দিন না দিন। তখন গাছ দেবীকে ঘিরে ওরা নাচতো আর হতো। থেমে গেল লোকটা, থেমে গিয়ে চুপ করে গেল একেবারে। তারপর তার ঠোঁটের মধ্যে অদ্ভুত হাসি ফুটে উঠল। সে হাসির বর্ণনা দেওয়া 7টা ছেলের পক্ষে সম্ভব নয়, কিন্তু এই গূঢ় হাসির অর্থ ওরা বুঝতে না পারলেও রহস্যের হদিশ পাচ্ছিল সেই হাসির মধ্যে দিয়ে। পাপুন কিছু বলতে যাচ্ছে, ঠিক তখনই লোকটা বলে উঠল, আর পঞ্চমীর চাঁদও দেখা গেলে গুহায় ঢুকতে হবে। বর্ষাকাল শুরু হবে আর কয়েকদিন পরেই। তার আগে গুহায় হবে উৎসব, বড় উৎসব। অনেক দিন এত বড় উৎসব হয়নি নাভুরের। দেবী গাছে খুশি হবে। আম্মা, আম্মা। চলে এসো, লুচি রেডি। আচমকা সদাশিবদার গলাপে ওরা বাস্তবের মাটিতে নেমে এলো। সময় রাতে ঘুমোতে দেরি করছিল। বাকিরা সকলে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। সময়কে ডেকে সদাশিব বলে দিয়েছে, রাতে কেউ একা বের হয়েও না। নতুন জায়গা, কিছু চেনো না, আর কেউ ডাকলেও হুটহাট বেরিয়ে যেও না। সময় আরও একটু বেশিই করে বলে দিয়েছে সবাইকে। দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমোতে বলেছে সদাশিবদা। কনাদ আর পাপুন আমাদের ডান পাশের ঘরে, বাঁ পাশের ঘরে হচ্ছে দীপন আর রোহিত, মাঝের ঘরে আমি, মুহূর্ত আর অনিক। পাশাপাশি ঘরে থাকলেও নিজেদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রাখবি, কেমন? আর কোনো রকম অসুবিধা হলে ফোন করবি কিন্তু। ভাব যদি এমন হয় আমরাই তোদের দরজায় নক করছি বা তোরা আমাদের দরজায় নক করছিস, তাহলে বুঝবো কি করে যে অন্য কেউ নয়? দাঁড়া, একটা কোড বানিয়ে নি, উই আর সেভেন্স অন গড। এটা বললেই দরজা খুলে দেবো পরস্পরকে, ঠিক আছে? ঠিক আর কোথায়! এসব শুনে কনাদ বেশ ভয়ই পেয়ে গেল। কেন রে এসব বলছিস? কিছু ভয়ের ব্যাপার আছে নাকি? না না, কিছু নেই, কিন্তু সদাশিবদা বলে দিয়েছে এগুলো যেন আমরা মেনে চলি। হয়তো একা বাড়িতে সদাশিবদা সব দিকে নজর দিতে পারে না, তাই আমাদের সাবধান হতে বলে দিল। হতেই পারে এটাও ভেবেছে যে কলকাতা থেকে এসে গ্রামকে যেন নস্যাৎ করে না দিই আমরা। বলা যায় না, কত রকম লোক আছে চারপাশে, সাবধান থাকতে তো মানা নেই। বুঝিয়ে সুজিয়ে সবাইকে ঘুমোতে পাঠিয়ে নিজেদের দরজাটাও ভেতর থেকে খিল তুলে দিয়ে সময় এসে বিছানায় উঠেছে। বাইরে বেশ মেঘলা করেছে, রাতে বৃষ্টি হলেও হতে পারে। বন্ধ ঘরে গুমোট লাগছিল। সিলিং ফ্যানের সুইচ অন করে বিছানায় বসে বসে নানা রকম কথা ভাবছিল সময়। মুহূর্তের দিকে তাকিয়ে দেখল গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে মুহূর্ত। অনেক হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। সিলিং ফ্যানটা অবিরাম ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ক্যার ক্যার শব্দ করছে। সময় ফোন অন করে। এখানে সবসময় নেট থাকে না, এখন নেট আছে। গুগল সার্চ করছিল। কখন ঘুমিয়ে পড়েছে জানে না। মুহূর্ত ওকে ধাক্কা দিচ্ছে। এই সময়, সময়, এই দেখ অনেক কেমন করছে। লাফ দিয়ে উঠে বসেছে সময়। খাটের একধারে শুয়ে আছে অনেক। ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে। দুটো হাত ওপরের দিকে তুলে আছে ঘুমের ঘোরে, আর বিড়বিড় করে চলেছে পরিচিত দুটো শব্দ, আম্মা, আম্মা, নন্ডুর, নন্ডুরা। অনিক, এই অনিক, এই স্বপ্ন দেখছিস নাকি? অনিক, এই অনিক। সময় আস্তে আস্তে অনিককে ধাক্কা দিচ্ছিল, কিন্তু কিছুতেই অনিকের ঘুম ভাঙাতে পারছে না ওরা দুজন মিলে। সময় বলল, কনাদ, পাপুন, দীপন, রোহিতকে ডাক। উই আর সেভেন্স, কোডটা বলিস, নইলে ওরা দরজা খুলবে না।
মুহূর্ত প্রায় ছুটে চলে গেল ঘর খুলে। পাশের ঘরে গিয়ে নক করাতে কনাদের গলা ভেসে এলো। কে বাইরে? উই আর সেভেন্থ অন গড। কোড বলার পরেই দরজা খুলে দিল কনাদ। মুহূর্ত মোটামুটি সমস্যাটা বুঝিয়েই পাশের ঘরে রোহিতদের ডাকতে চলে গেল। সেখানেও কোড বলে দরজা খুলিয়ে সমস্যা বুঝিয়ে ওদের নিয়ে এলো নিজেদের ঘরে। অনেক কেমন করছে, ডাকলে তাকাচ্ছে না। ওরা 7 জন একসঙ্গে ডাকাডাকি করে চলল, কিছুতেই অনিকের ঘুম ভাঙাতে পারছে না। সদাশিবকে ডাকতে হবে কিনা বুঝতেও পারছে না ওরা। ডাক্তার এত রাতে পাবে কোথায়, হাসপাতালই বা কোথায়, কিছুই জানা নেই। একটু আগেও এতটা ভয় পায়নি, কিন্তু এখন সময় একটু ভয় পেতে শুরু করছিল। অনেক খুব সাধাসিধে ছেলে, পুরোহিতের কথাও ভালো করে মন দিয়ে শুনেছে বলেও মনে হয় না। খেতে ভালোবাসে বলে সদাশিবদা কি রান্না করছে সেদিকেই ওর নজর বেশি। ও হঠাৎ মাঝরাত পেরিয়ে যাওয়ার পরে এমন আশ্চর্য কাণ্ড করছে কেন? চুন্নি আম্মা, চুন্নি মিনা, নুন্ডুর, এসব 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 শব্দ ওর মাথায় ঢুকে খেলা করছে ওকে নিয়ে। একটু ভেবে সময় অনিকের কানের কাছে গিয়ে বলল, চুন্নিমিনা, চুন্নিমিনা, চুন্নিমিনা বলে চেঁচাতেই অনিকের চোখ খুলে গেল। একদম অচেনা দৃষ্টি, যেন 6 বন্ধুকে চিনতেই পারছে না ও। মুহূর্ত গ্লাস থেকে জল নিল হাতে, অনিকের মুখে জল ছিটিয়ে দিতে দিতে ডাকতে লাগলো, এই অনেক, অনেক, এই অনেক, এই দেখ, দেখ আমি মুহূর্ত, এই দেখ, চোখ খোল। আমরা বর্ধমানে বেড়াতে এসেছি, সময়দের বাড়ি, সদাশিবদা লুচি বানাচ্ছে। অনেক, এই অনেক, অনেক। অনিক ফের চোখ বুজে ফেলল, তারপর তাকালো। আমি অনেক। জোরে শ্বাস ফেলল সময়। নে অনেক, জল খা। 1 গ্লাস জল ঢকঢক করে গিলে ফেলে বড় করে শ্বাস ফেলে মেঝের দিকে তাকিয়ে রইল অনেক। তারপর বলল, আম্মাকে আমাকে ডাকছিল। অনিককে ডাকছিল আম্মা? হ্যাঁ, এর মানে কি? আসলে সারাদিন ধরে পুরোহিতের কথাবার্তা শুনে শুনে অনেকের মধ্যে একটা এফেক্ট হয়েছে কোনোভাবে। অবচেতন থেকে উঠে এসেছে সেই সব দেখাশোনাগুলো, আর তা থেকেই স্বপ্নের দৃষ্টি। স্বপ্নটা খানিকটা সম্মোহনের মতো, যে কারণে স্বপ্নের মধ্যে ও অদ্ভুত কিছু দেখেছে। ওকে বাকি 5 জনই সমর্থন করল। এরই মধ্যে পাপুন গিয়ে সদাশিবকে ডেকে এনেছে। সকাল হয়েই এসেছে প্রায়। এখন একটু চা খেলে অনেকের শরীরের ম্যাজম্যাজে ভাবটা কেটে যাবে হয়তো। সদাশিব কিন্তু স্বপ্ন টপ্ন মানতে নারাজ। দেখো খোকারা, আমি বলছি তোমরা এদিক ওদিক ঘুরো না কো। এই পুরুতের সঙ্গে বেশি কথা বলার দরকারটা কি? লোকটা পাগলাটে মনে হয়, মাঝে মাঝে আম্মা আম্মা আর চুনিমুনি করে চেঁচিয়ে ওঠে। কাল চলে যাবে তোমরা, একটু সাবধানে থাকো বাবু। যাক, আমি গরম দুধের চা নিয়ে আসছি, তেজপাতা দেওয়া, খেলে শরীরে দ্বিগুণ বল আসবে। বলে হন্তদন্ত হয়ে কিচেনের দিকে চলে গেল সদাশিব। খানিক পরে রোদ উঠল, চনমনে দিন। গরম চা সঙ্গে টোস্ট, ডিমের অমলেট খেয়ে রাতের ত্রাস ভুলেই গেল ওরা। সময়ের ইচ্ছে আজ সারাদিন বাড়ির পুরনো ঘরগুলো ঘুরে ঘুরে দেখবে। এই বাড়িতে লাইব্রেরি আছে, বহু পুরনো কিছু অয়েল পেইন্টিং আছে, সেসব দেখা হয়ে ওঠেনি বড় হয়ে। আজ দেখতে হবে। সময় কিছু ভাবছিল, মুহূর্ত সেটা খেয়াল করেছে। সময় বলল, দেখ, আমরা কেউ ওই পুরোহিতের সম্পর্কে কিছু জানি না। কেন অনেক এরকম একটা স্বপ্ন দেখলো সেটাও জানি না। আমার মনে হয় লোকটাকে একটু ফলো করা দরকার। আমি আর তুই বাকিদের কিছু না বলে লোকটাকে ফলো করব। কোথায় থাকে সেটা কিন্তু সদাশিবদা জানে না, খেয়াল করেছিস? তার মানে লোকটা নিজের কথা বিশেষ কিছু বলেনি সদাশিবদাকে। কেন বলেনি? এত লুকোচাপা কেন? আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, বা লোকটিকে সরাসরি অপরাধ করতে কিন্তু আমি দেখিনি। কিন্তু আমাদের সচেতন হতে হবে। আজই লোকটা এলে আমরা পিছু নেব, কেমন? এই সময় বাগানের দিক থেকে আম্মা, নিরুর, নন্দর। এই বলে চিৎকার শুনে ওরা একটু বিরক্তই হলো। লোকটা ঘাড়ের ওপরে উঠে এসেছে যেন। কোনো রকম প্রাইভেসি নেই নাকি ওদের? কনাদ বলল, এই, কেউ নিচে নামিস না। খানিক পরে যখন দেখবে কেউ কাছে যাচ্ছে না,
তখন বাধ্য হয়ে নিজেই চলে যাবে। কণাদের কথা শুনে রোহিত ফিক করে হেসে ফেলল, কিন্তু মুহূর্ত অন্য কথা বলল। অনেকের সঙ্গে লোকটার না দেখা হওয়াই ভালো। অনেকের মধ্যে লোকটার সম্পর্কে একটা ভীতি কাজ করছে, কিন্তু ও অসুস্থ হলে আমরা কিন্তু বেশ ঝামেলায় পড়ব। ঠিক হলো, এখন ওরা কেউ নিচে নামবে না, আর তাতেও যদি লোকটা চলে না যায় তাহলে ওরা নিজেদের মতো বেরিয়ে যাবে। লোকটা ডাকলেও শুনবে না। চা শেষ করে কিছুক্ষণ বসে এটা সেটা কথা বলতে লাগলো ওরা। দোতলার লাইব্রেরি দেখলো অনেকটা সময় নিয়ে, কিন্তু প্রত্যেকেরই মন উচাটন হয়ে রইল লোকটার দিকে। মনে হচ্ছে লোকটার কাছে যেতে না পারলে ভালো লাগবে না, একবার গেলে কি আর হবে। দীপন লাইব্রেরির মধ্যে ঘুরছে ফিরছে, অয়েল পেন্টিং দেখছে। একটা পোর্ট্রেটের কাছে গিয়েও বলল, এই সময় ইনি কে রে? একেবারে একেবারে তোর মতো দেখতে যেন। পূর্বপুরুষই বটে, কিন্তু সরাসরি মানে কে হন তোর উনি? সময় কৌতূহলী হয়ে উঠে অয়েল পেন্টিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। শিবাঞ্জন রায়চৌধুরী, ওর দাদুর বাবা, মানে ওর প্রপিতামহ। ঠিকই বলেছিস, উনি আমার মতো দেখতে। আসলে বলা উচিত আমিও ওর মতো দেখতে। ওর সম্পর্কে একটা খুব দুঃখের কথা শুনেছি। আমার এই প্রপিতামহ মানে আমার দাদুর বাবা অপঘাতে মারা গিয়েছিলেন এই গ্রামেই। তারপরে এই গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান আমাদের পূর্বপুরুষেরা। সে অনেক আগের কথা। শিবাঞ্জন রায়চৌধুরী যেন সময়ের দিকে তাকিয়ে আছেন, স্পষ্ট চোখে ঝকঝকে চোখের মণি। পাপন বলল, ছবিটা নিয়ে যেতে পারিস তো কলকাতায়? মন্দ বলিসনি কিন্তু। কেন নিয়ে যাননি আমার দাদু তার বাবার ছবি আমি জানি না। বাবাকে জিজ্ঞেস করে জেনে নেবক্ষণ। তেমন হলে এবারেই নিয়ে যাব সঙ্গে করে। আপনজন কেন পরিবারের থেকে দূরে থাকবেন? সময় একটু ভেবে বলল। লাইব্রেরির মধ্যে একটু মন কেমন করা ভাব চলে এসেছে। হঠাৎ বাগানের দিক থেকে লোকটার গলা সব মন কেমনকে ছিটকে দূরে ঠেলে দিল। এই কোকারা, তোরা লেবে আয় বলছি। আমার থেকে পালিয়ে বাঁচবি ভেবেছিস? আয় আয়, আম্মা আম্মা। কি হলো ওদের কে জানে। ওরা 7টা ছেলে হুড়মুড় করে নেমে সোজা পুরোহিতের সামনে এসে ভীত মুখে দাঁড়ালো, যেন এতক্ষণ আসেনি বলে অপরাধ করে ফেলেছে। তীব্র চোখে ওদের দিকে তাকিয়ে গুনে দেখল লোকটা। 1 2 3 7, ঠিক আছে। কি করছিলে বাবারা? গুহা দেখতে যাবে না? আজ পঞ্চমীর চাঁদ উঠবে আকাশে, বিকেলের দিকে রওনা হতে হবে। সন্ধ্যের আগে চাঁদ ভেসে থাকবে, তাকে দেখেই গুহায় ঢুকে পড়তে হবে, মনে থাকবে? এই বলে পুরোহিত একদিকের ঘাড় কাত করে নামিয়ে দিল অন্য দিকের ঘাড়ে। ওরা 7 জনেই ঘাড় হেলিয়ে দিল লোকটার মতো করে। আমরা যাব, গুহা দেখতে যাব। সদাশিব চা এনে দিল লোকটাকে। চা খেলো না লোকটা। আজ আমার উপাস, কিচ্ছু খাবো না। সদাশিব, তুমি খাও, গুড়ের চা খাও, লোহিত চা। এই দেখ সদাশিব, ভয় পেলে নাকি? সদাশিব চায়ের কাপ ফিরিয়ে নিয়ে যেতে যেতে বলল, উপোস? ও, আজ পুজো শুরু নাকি? আমার তো তাহলে পুজো দেখতে যাওয়াই হবে না এখন। আচ্ছা বেশ, আজ সন্ধ্যের দিকে যাব, খোকাদের নিয়ে যাব। এই বলে সদাশিব চলে গেল। সঙ্গে সঙ্গে লোকটি আকাশের দিকে তাকালো। এখন বেলার দিকে যাচ্ছে দিন, আমাদের সেখানে যেতে সন্ধ্যে লেবে যাবে। চল এখানেই রওনা দি। ও সদাসি, কোকাতে বেড়াতে লে যাচ্ছি। হ্যাঁ, চিন্তা লাই, দেবী ওদের দেখতে চান বলে লে যাচ্ছি। চুন্নি আম্বা নন্ডুর নন্ডুর। ধাই করে উঠে দাঁড়িয়েই লোকটা বলল, আয় আয়, আমার সঙ্গে আয়, কেউ ডাকলে তাকাবি না, তাড়াতাড়ি চল। সময় মুহূর্তের হাত চেপে ধরল। এখন নয়, আমরা দুপুরের দিকে যাব। আমাদের স্নান খাওয়া হয়নি, কিন্তু স্নান না করে বের হব না। আপনি যান, দুপুরের দিকে আসুন। লোকটা রাগ করার পরিবর্তে খুশি হয়ে বলল, স্নান করা হয়নি? ওহো, আমি যে ভুলে গিয়েছিলাম। স্নান করেই আমার কাছে যেতে হয়। বেশ, তোমরা তৈরি হয়ে থেকো কোকারা, আমি ঠিক দুপুরে আসবো।
বলেই কোনো দিকে না তাকিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল লোকটা। ও নাকি মুন্ডু পুজোর পুরোহিত, তাহলে এখানে এসে বসে থাকছে কেন বারবার? সময় ইশারা করতেই মুহূর্ত বলল, আচ্ছা শোন, তোরা স্নান করে রেডি থাক, বুঝলি? আমি আর সময় একটা পাউরুটি কিনে আনতে যাচ্ছি। গুহায় যেতে কতক্ষণ লাগবে তা কিন্তু আমরা জানি না বস, তো তার মাঝে আমাদের খিদে পেতে পারে, তাই আর কি। বলেই মুহূর্ত সময়ের সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এলো। দূরে দেখা যাচ্ছে পুরোহিত লোকটা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। ওরা দূরত্ব রেখে এগিয়ে যেতে লাগলো। লোকটা পুকুরের পাশ কাটিয়ে হনহন করে হাঁটছে। ওদিকে কি আছে? সেদিনও ওদিকের রাস্তা দিয়েই লোকটাকে আসতে দেখেছিল ওরা, তার মানে ওদিকেই কোথাও ওর ঘর। লোকটা হুড়মুড় করে হেঁটে যেতে যেতে একটা ছোট বাজারের মধ্যে গিয়ে পড়ল। তারপর বাজার পেরিয়ে একটা ছোটখাটো বস্তির মধ্যে ঢুকে গেল লোকটা। ছোট মন্দিরের পাশ দিয়ে সরু গলির মধ্যে ঢুকে গেল হন্তদন্ত হয়ে, যেন কি একটা ইম্পর্ট্যান্ট কাজ মনে পড়ে গেছে। ওরাও একইভাবে দূরত্ব রেখে গলিতে ঢুকল। লোকটা একটা ঘরের সামনে দাঁড়িয়ে তালা খুলল। ওরা দুজন একটা ভ্যান রিক্সার পেছনে দাঁড়িয়ে দেখল। লোকটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এবারে ভেতরে কি করছে লোকটা? সময় বলল, আর এগিয়ে দেখা যাক না, দরজায় কান পেতে শুনবো, চল। মুহূর্তকে টেনে নিয়ে এগিয়ে গেল সময়। আশেপাশে লোকজন নেই বলে সুবিধে হলো ওদের। অন্যের দরজায় কান পেতে থাকা কেউ পছন্দ করবে নাকি? সময় আর মুহূর্ত এগিয়ে গিয়ে দেখল লোকটার ঘরে একটা জানালা রয়েছে, কিন্তু সেটাও বন্ধ। দরজায় কান পেতে কিছু শুনতে পেল না ওরা। এখন উপায়? মুহূর্ত বলল, এই সময় এদিকে এদিকে, জানলায় সামান্য ফাঁক দেখা যাচ্ছে, একজন চোখ রাখতে পারবো। সময় দরজা ছেড়ে জানলার কাছে এসে দাঁড়ালো। জানলায় সামান্য ফাঁক রয়েছে। পুরনো ঘর, তেমন পোক্ত বাড়ি নয়। জানলার ফাঁকে চোখ রাখলো সময়। ভেতরটা অল্প অল্প দেখা যাচ্ছে। পুরোহিত কিছু করছে, কিন্তু কি করছে? সময় কিছুক্ষণ চোখ রেখে বোঝার চেষ্টা করলো। লোকটা শাড়ি দিয়ে কয়েকটা পুতুল রেখেছে, মাটির মূর্তি, ছোট ছোট পুতুল। কিসের জন্য পুতুল রেখেছে ঘরে? ওই যে প্রদীপ ধরালো পুরোহিত। ফস করে দেশলাই জ্বলে উঠেছে। এবারে আরও একটু ভালো করে দেখতে পাচ্ছে সময়। লোকটা ছোট ছোট কাঁটাযুক্ত গাছের ডাল সমান মাপে ভেঙে নিল। একটা করে কাঁটাযুক্ত ডাল মাটির পুতুলগুলোর বুকে বিধিয়ে দিতে লাগলো। বুকে ঢুকিয়ে দিতে দিতে কি সব বলছে লোকটা। বলতে বলতে হা হা করে হাসতে লাগলো। সময় পেছন ফিরে মুহূর্তকে দেখতে বলে নিজে সরে এলো। মুহূর্ত জানলায় চোখ রাখল। কিছু সময় দেখে জানলা থেকে সরে এলো মুহূর্ত, মুখ বিবর্ণ। এসব কি করছে লোকটা? আমার মনে হচ্ছে লোকটার সদৃশ্য বিধানী ঐন্দ্রজালী ক্রিয়া বলে একটি ক্রিয়া বা কাজ করছে, যেটা কালা জাদুকররা করে। আমি পড়েছি, মাটির পুতুলের গায়ে ওর যাকে হত্যা করার ইচ্ছে, যাকে মেরে ফেলার ইচ্ছে, তাকে এভাবে পুতুল কল্পনা করে পিন, কাঠি বা গাছের কাঁটা ঢুকিয়ে দেয়, যেন যার ক্ষতি করার লক্ষ্য করে সে এগিয়ে যাচ্ছে সেই কাজটা শুরু করে দিয়েছে বলে মনে হচ্ছে। কথা হলো, এই লোকটি কেন করছে এই কাজ? কেই বা তার শত্রু? কাকে মারতে চায়? খুব রহস্যময় রে, খুব রহস্যময় রে মুহূর্ত। আমাদের সাবধান হতে হবে। লোকটিকে আমার ঠিক সুবিধা লাগছে না। দেখ, এখানে দাঁড়িয়ে থাকাটা কি আমাদের ঠিক হবে? কেউ দেখে ফেললে কিন্তু ঝামেলায় পড়তে হবে আমাদের। চোর বলে মারতেও পারে। এখানে আমাদের কিন্তু কেউ চেনে না, আর আমরা যে এখানে এসেছি সদাশিবদা বা অন্যরা কেউ জানে না। কি আর খুঁজতে আসবে আমাদের? চ, বাড়ি ফিরে যাই, ওদের সঙ্গে একবার আলোচনাটা সেরে নিই। ওরা হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল, কেবল ভয় পাচ্ছিল পুরোহিত পেছন থেকে ওদের দেখে না ফেলে। বাড়িতে ঢুকে ওরা পুরোহিতের সম্পর্কে যা জেনেছে অন্য বন্ধুদের জানিয়ে দিল। সকলেরই মুখ বিবর্ণ হয়ে গেল। অনিক বলল, এ বাবা, আমি তো শুনেছি এরকম ঘটনা। আমার মামার বাড়ি ডুয়ার্সে, সেখানে একজন হোমিওপ্যাথ ডাক্তারবাবু ছিলেন, ডাক্তার ভৌমিক। তিনি চেম্বার থেকে বাড়িতে ফিরে যাচ্ছেন, রাত হয়েছে। ডুয়ার্সে রাত 10টা মানে বেশ গভীর রাত বলা যায়। কেউ রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেয় না বা অন্যের বাড়িতেও যায় না, নিজের বাড়িতে ঢুকে পড়ে সন্ধ্যা নামতেই। তো ডাক্তারবাবু টর্চ হাতে নিয়ে যাচ্ছেন।
রবীন্দ্রনগরে তার বাড়ি। বিপত্তারিণী মন্দিরের পাশের গলিতে ডাক্তারবাবুর বাড়ি। রাত বাদলার খানিক আগেই অল্প বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা বাতাস লাগছে গায়ে। টর্চের আলো ফেলে রাস্তা দেখছেন ডাক্তারবাবু। হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি। রাস্তার 3 মাথার মোড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, ছায়াময় সে। ডাক্তারবাবুকে দেখেই সে সরে গেল। গাছপালার মধ্যে কোথায় হারিয়ে গেল দেখতে পেল না ডাক্তারবাবু। তিনি টর্চের আলো ঘুরিয়ে মাটিতে ফেললেন। এখানে কেউ একজন কিছু করছিল। ডাক্তারবাবু দেখলেন কলা পাতার ওপরে একটা মূর্তি, জবা ফুল, বিচে কলা, খানিক সিঁদুর আর অল্প কিছু তেল রাখা একটা মাটির পাত্রে। মাটির মূর্তির বুকে সূঁচ ফুটিয়ে রাখা। পরে ডাক্তারবাবু আমাদের সেই ঘটনা বলেছেন। এসব হলো কুসংস্কার, কালা জাদু করে মানুষের ক্ষতি করার নানা পথের এটা একটি। খুব খারাপ পথ এটি। যে করে এসব তার নিজেরও খুব ক্ষতি হয়। মুন্ড পূজার পুরোহিত এটা করেছে মানে লোকটা সত্যি ভালো লোক কিনা সন্দেহ আছে। দুপুরে স্নান খাওয়া সেরে ওরা আজ বাড়িতেই থাকবে ঠিক করে দোতলার ঘরে বসে আড্ডা দিচ্ছিল। অনেকের পরে রোহিত ওদের পাশের বাড়ির শিবানী আন্টির বলা একটা ঘটনা বলল। সেটাও অনেকটা অনেকের বলা ঘটনার মতোই। রোহিতের গল্প শেষ দিকেই আচমকা ডাক ভেসে এলো, এই কোকারা, লেবে আয়। ওরা চমকে উঠেছে। লোকটা এসে গেছে। সদাশিবদাকে বলা আছে সে পটিয়ে লোকটাকে বাড়ি থেকে সরিয়ে দেবে, কিন্তু সদাশিবদার কথা লোকটা কানে নিচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠে আসছে দোতলার দিকে, মুখে তর্জন। চাঁদ বেসেছে, এইবারে আমার গুহার সামনে এসে গেছি। কোকারা এসে গেছে আম্মা, সময় হয়ে গেছে। ওরাও লোকটার দেখা দেখি আকাশের দিকে তাকিয়ে দেখল চাঁদ হালকা সাদাটে ছায়ার মতো হালকা হয়ে ভেসে আছে আকাশে। চাঁদের পুরো চেহারা নয়, সামান্য অংশ মাত্র দেখা যাচ্ছে। চাঁদ বড্ড বিমর্ষ যেন, ঝকঝকে নয়। মাটির রং এখানে পাল্টে গেছে। কেমন এক বুনো বুনো গন্ধ ঠায় ভেসে আসছে বাতাসের গায়ে। নাবালো জমির ওপর দিয়ে, ধূসর বেলে মাটির ওপর দিয়ে হেঁটে হেঁটে জমির নিচের দিকে নেমে যাচ্ছে ওরা, যেন কোনো খাদের পেটে ঢুকে যাচ্ছে। তখনই একটা বিরাট ঝোপের দিকে আঙুল তুলে লোকটা বলল, আম্মা এসে গেছে বলে ঝোপের ভেতর ঢুকে পেছন ফিরে ওদের ডাকলো হাত নেড়ে। ওরা এগিয়ে গেল ঝোপের ভেতরে। বিশাল এক ঝোপ। তার ভেতরে ঢুকে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, কিন্তু কেউ কাউকে দেখতে না পেলেও সেটা নিয়ে
ওরা ভাবছেই না, এগিয়ে যাচ্ছে অন্ধের মতো জ্ঞান শূন্য হয়ে। পুরোহিত একটা ছোট মুখের গুহার দিকে ঘাড় নিচু করে দেখতে দেখতে ওদের দিকে না তাকিয়েই ডাক দিল, চলে আয় আমার পিছন পিছন, একবারের জন্য পিছনে ফিরে থাকবি না। পুরোহিতের পেছনে ওরা হামা দিয়ে ঢুকে পড়ল গুহার মধ্যে। অগ্রপশ্চাৎ না ভেবে গুহার অন্ধকারে ঢুকে পড়ে কিছুই দেখতে পাচ্ছিল না ওরা। গুহাটার একটা পথ চলে গেছে অনেকটা ভেতরে। সেখানে কি আছে বা সেই পথ কোথায় গিয়ে শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না। 7টা ছেলে আর একটা রহস্যময় পুরোহিত এগিয়ে যাচ্ছে গুহার শেষের দিকে, নাকি আরো ভেতরে কোথাও? সে কোথায়? কোন অনন্তের যাত্রী এরা? গুহার ভেতরে আবছা লালচে আলো দেখা গেল। অনেক দূরে কেউ আলো রেখেছে যেন। সদাশিবদাস সন্ধে হলে বারান্দায় একটা হ্যারিকেন জেলে রাখে। বারান্দায় আলোর সুইচবোর্ড খারাপ হয়ে আছে কয়েকদিন ধরে, তাই বারান্দায় হ্যারিকেন রেখে আলোর ব্যবস্থা করে সদাশিবদা। সেই আলোটা যেমন খানিকটা অন্ধকার দূরে সরিয়ে দিয়ে বাকি জায়গায় অস্পষ্ট লালচে ভাবের ঘোর তৈরি করে, গুহার মধ্যেও ঠিক যেন সেই ঘোর লাগা আলোর ইশারা। আসল আলোর উৎসটা কোথায়? গুহার পথ কি নিচের দিকে নেমে যাচ্ছে? সময়ের মনে হলো ও যেন অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। ঢালু পথ, পুরোহিত আগে আগে নামছে, হুড় হুড় করে নেমে যাচ্ছে সকলেই, একবারও পেছনের দিকে না তাকিয়ে। সময়ের মাথায় কেন যেন অশুভ ইঙ্গিত ঘুরছে। বারবার মনে হচ্ছে ঠিক নয়, এসব ঠিক নয়। ওকে সদাশিবের কাছে ফিরে যেতে হবে, কিন্তু প্রতিবাদ করার শক্তি নেই। চাবি দেওয়া পুতুলের মতো পাতালে চলে যাচ্ছে হেঁটে, কোনো প্রতিবাদ প্রশ্ন না করে। গুহার রাস্তাটা সরু হয়ে ক্রমশ একজন মানুষের এগিয়ে যাওয়ার মতো সরু হয়ে আসছে। একজন একজন করে এগিয়ে যেতে হচ্ছে। অবশেষে আর মাত্র খানিকটা দূরে যেতে হবে, এমন অবস্থায় পুরোহিত লোকটা হাতের ইশারায় এগিয়ে যেতে বলল। সময় এগিয়ে যাবে বলে পা বাড়াতেই একটা বড় পাথরে পা পড়ল। পড়তেই হোঁচট খেয়ে উল্টে পড়ল সময়। পাথুরে মেঝের ওপরে আছাড় খেয়ে পড়ার পরে প্রচণ্ড ব্যথা পেল সে। অস্ফুটে শব্দ করে উঠেছে, কিন্তু ওর সামনে হেঁটে যাওয়া মুহূর্ত একেবারের জন্য সময়ের দিকে তাকিয়ে দেখল না। যেন মুহূর্ত কানে শুনতে পাচ্ছে না, যেন সমস্ত ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ হয়ে গেছে তার। শুধু ওরই নয়, বাকি 5 বন্ধুরই একই রকম অবস্থা। ব্যথাটা শিনশিন করে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, আর সময়ের মাথা থেকে একটা কালো পর্দা সরে সরে যাচ্ছে। গুহার দিকে তাকিয়ে সময় আশ্চর্য হয়ে গেল। এই কোন জায়গায় এসেছে ওরা? ওই লোকটা আগে আগে যাচ্ছে ওদের সবাইকে নিয়ে। কোথায় নিয়ে যাচ্ছে? সময় আস্তে আস্তে উঠে দাঁড়ালো, নীরবে বন্ধুদের অনুসরণ করে চলল। অন্ধকারের পথে কোথাও উঁচু কোথাও নিচু। এমন বন্ধুর পথ দিয়ে যেতে যেতে সময় দেখল একটা প্রচণ্ড রকমের স্যাঁতস্যাঁতে জায়গায় এসে পৌঁছেছে ওরা। ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পুরোহিত চিৎকার করে কাকে ডাকলো। চন্নিমিনা, আমি এসে গিয়েছি, সঙ্গে আছে 7টি ভোগ। আজকের বল্লি সাঙ্গ হলে 21টি ভোগের পর্ব সাঙ্গ হবে। আমা তুষ্ট হবে, তুমি জাগো চন্নিমিনা। অমনি এক ভয়াবহ সত্য চোখের সামনে এসে উপস্থিত হলো সময়ের। এই লোকটা বলেছিল নন্ডুর বা মহেঞ্জোদরোতে বর্ষাকাল শুরুর আগে অশ্বত্থ গাছের নিচে উৎসব হতো, নাচ গান হতো, আর হতো। এইটুকু বলে থেমে গিয়েছিল লোকটা। ওর মুখে রহস্যময় হাসি ফুটে উঠতে দেখেছিল সময়। এর অর্থ হলো নাচ গানের সঙ্গে সঙ্গে নরবলি হতো। আজ 7 জনকে এখানে আনা হয়েছে বলি দেওয়ার জন্য। এর আগে 14টা বলি হয়ে গিয়েছে। আজ 7টা বলি হলে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে, এটাই বলছে লোকটা। সময়ের মনে আছে যেদিন এই লোকটার সঙ্গে প্রথম দেখা হয়, সেদিন লোকটার বলা মহেঞ্জোদরোর কথা শুনেও নেট সার্চ করে মহেঞ্জোদরোকে নিয়ে পড়াশোনা করেছিল। সেখানে সামান্য ইঙ্গিত পেয়েছিল এই উৎসবের। রেভারেন্ড হেরাস মহেঞ্জোদরোর লিপির পাঠ উদ্ধার করেছিলেন। তিনি বলেছিলেন, চুনিমিনা নামের এক রাজা আম্মা নামের দেবীর প্রচলন করেছিল।
সেই আম্মা একটি পবিত্র গাছ ছিল। বছরের একটি নির্দিষ্ট সময় কৃষিক্ষেত্র তৈরির আগে এই উৎসব হতো। জমিতে যেন প্রচুর ফসল ফলে, জমি যেন উর্বর হয়, প্রকৃতির দুর্যোগ যাতে না আসে, সেই জন্যই এই উৎসব। বড় এবং রোমাঞ্চকর অনুষ্ঠান হতো উৎসবের শেষে, সেটা নরবলি। 7 নয়তো 7-এর গুণিতক 21টি নরবলি দেওয়া হতো সেই দেবীরূপী গাছের নিচে। সময় মোবাইল ফোন বের করলো সাবধানে। এখানে কি নেট কানেকশন পাবে? অল্প একটু আলো আসছে কোনো এক অজানা থেকে। সেই আলোতে গুহার গভীরের এক স্যাঁতস্যাঁতে জায়গাটা দেখতে পাচ্ছে সময়। মুহূর্ত থেকে কনাদ, পাপুন, রোহিত, অনিক, দীপন সকলেই হাঁটু মুড়ে বসে আছে মাটির ওপরে। সময় সকলের পেছনে। পুরোহিত সামনে দুহাত ছড়িয়ে দিয়ে ওর মুখোমুখি একটা অদ্ভুত দর্শন গাছের দিকে তাকিয়ে অজানা ভাষায় মন্ত্রের মতো কিছু বলে চলেছে। ইয়াম্মাবুকে টন্ডরে আচ্চমনি আহা 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 কাপা। অবিরাম একই কথা বলে যেতে যেতে লোকটার হাবভাব উন্মাদের মতো হয়ে যাচ্ছে। সময় দেখলো ওর বন্ধুদের কোনো রকম হেলদোল নেই, সকলেই ঝুঁকে আছে মাটির দিকে। সামনে অসমতল জায়গায় একটা ডালপালা ছড়িয়ে আছে। অন্ধকারে দেখে মনে হচ্ছে যেন ভৌতিক কিছু। একটা উঁচু চৌকো পাথরের ওপরে একখানা ধারালো দা দেখে সময় কেঁপে উঠল। সব পরিষ্কার বুঝতে পারছে এখন, এখানে আজ বলি হবে। 7টা ছেলেকে দেখে এই কারণেই খুশি হয়েছিল পুরোহিত। প্রথম দিন থেকে সে বারবার গুণে দেখত 7 জনই রয়েছে কিনা। আশ্চর্য, এখানে এর আগেও যে বলি হয়েছে তার প্রমাণ ওই পাথর আর দা। যেভাবে অভ্যস্ত পায় এই গুহার মধ্যে ঢুকেই গভীরে গাছটার কাছে এলো লোকটা, তা থেকে বোঝাই যাচ্ছে যে পুরোহিত এখানে আসা যাওয়া করে নিয়মিত। যদি আজই ওর 21টি বলিচক্র সম্পন্ন হওয়ার দিন, তাহলে ভাবতে হবে এর আগে 14টা বলি সে দিয়েছে এখানে। সেই 14 জনকে কোথায় পেয়েছিল? তাদের খোঁজ করা হয়নি, থানায় মিসিং ডায়েরি করা হয়নি কারোর। তারা কারা ছিল? চট করে পেছনের দিকে তাকালো পুরোহিত। কি দেখলো কে জানে, হয়তো দেখলো ওরা যেভাবে বসতে বলেছিল সেভাবেই আছে কিনা। দেখে নিয়ে এগিয়ে এলো। তার বাঁ হাতে একগোছা ফুলের মালা ঝুলছে। সেখান থেকে একটা করে ফুলের মালা নিয়ে সবাইকে পরাতে লাগলো। সঙ্গে সিঁদুরের টিপ দিতে দিতে একেবারে পেছনের দিকে চলে এলো। সময় ঘাড় গুঁজে হাঁটু মুড়ে আছে। ওর মনে হয় এই লোকটা তাকে সন্দেহ করে। যেহেতু সময় এক সময় লোকটার বাসস্থান সম্পর্কে জানতে চেয়েছিল, তখন থেকে খুব একটা পছন্দ করে না সময়কে সে। একবার যদি সন্দেহ হয় যে সময় সম্মোহিত অবস্থা থেকে বেরিয়ে গেছে, তাহলে প্রথমেই সময়কে টেনে নিয়ে বলি দেবে। লোকটা এসে সময়ের ঘাড় সোজা করে মালা পরিয়ে দিয়ে হাসলো। যা, পুজোর বলি হয়ে আম্মার কাছে যা। আর চিন্তা নেই রে কোকা, নন্টুর অনেকদিন পর আবার রক্ত পাবে। সে আবার চেঙ্কা উঠবে, আম্মা সব ঠিক করে দিবে। সময়কে ধরে দাঁড় করিয়ে দিয়ে দেখলো ভালো করে, তারপর ফের বসিয়ে দিয়ে সামনের দিকে গেল। পাপুনকে ধরল। পাপুনের মাথা ঝুলে আছে মাটির দিকে, জ্ঞান নেই বোঝাই যাচ্ছে। পুরোহিত পাপুনকে ছেড়ে দিতেই পাপুন ধপ করে বসে পড়ল মাটির ওপরে। এরপর অনিককে ধরল পুরোহিত। তোকেই টিকে আছে আম্মা আগে। তুই নাকি স্বপ্ন দেখেছিস আম্মা তোকেই ডেকেছে। চল তুই আগে চল, তোকেই পাঠিয়ে দেবো আজ আম্মার কাছে। আগে তুই, পরে তোর পিছন পিছন তার বন্ধুরা। আয় 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 আয়, আম্মা বলি এসে গেছে গা। বলেই অনিককে টেনে নিয়ে যাচ্ছে। বাকিরা সবাই মাথা ঝুলিয়ে বসে আছে। সময় কি করবে বুঝতে পারলো না, একা কি করে এতজনকে বাঁচাবে। কিন্তু লোকটা যে অনিককে নিয়ে যাচ্ছে বলি দিতে, পুরোহিত অনিককে উঁচু পাথরের ওপরে মাথা রেখে উপুর করে বসালো। হাঁটু মুড়ে আছে অনিক, ওর গলায় তেল জাতীয় কিছু মাখাচ্ছে লোকটা। এবারে আম্মাকে, অর্থাৎ সেই গাছটাকে প্রণাম করে দুবার মামা বলে ডাক দিয়েই অনিকের হাত পিছমোড়া করে বেঁধে দিল। এবারে দা হাতে নিল সে, 2 হাতে নিয়ে ধার পরীক্ষা করে নিল। দায়ের মাথায় রক্তচিহ্ন দিয়ে চোখ আঁকা। দা 2 হাতে ওপরের দিকে তুলছে লোকটা। সময় বিভৎস চিৎকার করে উঠেই ছিটকে গেল অনিকের দিকে।
জাপটে ধরেছে লোকটাকে। লোকটা আচমকা সময়কে এই অবস্থায় দেখে খানিকটা ভোরকে থেমে গেছে ঠিকই, কিন্তু পরক্ষণেই লাফিয়ে উঠেছে। বাধা দিতে এলে তুই আজ তোর বললি আজ হবে রে আম্মা, বলে নিজে থেকে এজিয়ে এসেছে। জয় আম্মা, জয় নন্ডর। এক ঝটকা মেরে সময়কে ঝেড়ে ফেলতে যাচ্ছে লোকটা, সেই মুহূর্তে লোকটাকে জাপটে ধরেছে মুহূর্ত। একে একে ঝাঁপিয়ে পড়েছে কনাদ, পাপুন, রোহিত। দীপন দ্রুত অনিকের বাঁধন খুলে দিচ্ছিল। লোকটা পুরো ঘটনায় হতভম্ব হয়ে কি করবে বুঝতে পারছিল না। ওরা সাতজনই লোকটার হাত পিছমোড়া করে বেঁধে গুহা থেকে বেরিয়ে আসার জন্য পেছন ফিরেছে। অনিক একেবারে সামনে, একেবারে পেছনে সময়। এমন সময় একটা ভয়ঙ্কর গা হিম করা শব্দে ওরা আতঙ্কিত হয়ে থমকে পেছনের দিকে তাকিয়েছে। চোখ বিস্ফারিত করে সাতটা ছেলে দেখল সেই গাছটা শত শাখা প্রসারিত করে সাপের মতো জড়িয়ে ধরেছে পুরোহিতকে। পুরোহিত মাকড়সার জালে আটকে পড়া মাছির মতো ছটফট করছে। ধীরে ধীরে গাছটার অভ্যন্তরে পুরোহিত অদৃশ্য হয়ে গেল। একটা অদ্ভুত শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া গেল না। আম্মা ভোগ গ্রহণ করেছে, সেই শব্দ। গুহার বাইরে সদাশিবদার গলা পাওয়া যাচ্ছে। খুব চেঁচামেচি করছে সদাশিবদা, ওদের নাম ধরে ডাকছে। সাতজন পরপর গুহার ভেতর থেকে বেরিয়ে আসতেই সদাশিবদা ওদের দিকে ছুটে এলো। খোকারা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। থানা থেকে পুলিশ এসে আমায় বলল সময় রায়চৌধুরী থানায় মেসেজ করেছে, গ্রামের শেষ প্রান্তে গুহার মধ্যে ওদের আটকে রেখে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে পুরোহিত। পুলিশ গুহা খুঁজে পাচ্ছিল না, আমিও জানি না গুহা কোথায়। তারপরেতে একজন বলল সে দেখেছে একদিন পুরুত মশাই ওদিকের কোনো ঝোপ জঙ্গলের ভেতর থেকে বের হয় মাঝে মধ্যে। তখন আমরা এদিকে এসে দেখি ঝোপের ভেতর গুহার মুখ দেখা যাচ্ছে। তারপরেই ডাকাডাকি করি, এর মধ্যেই তোমরা চলে এলে বাইরে। কি হচ্ছিল কি ভেতরে? সময় পুলিশ অফিসারকে সব খুলে বলল, সব A to Z। প্রথম দিন এই গ্রামে আসার পর থেকে যা যা ঘটেছে সব বলল। অফিসার গুহার ভেতরে জোরালো আলোর ব্যবস্থা করে ঢুকলেন। গুহার অনেক ভেতরে একটা গাছের মতো দেখতে অদ্ভুত ধরনের কিছু দেখতে পেল সকলেই। অফিসার বললেন, এই গাছ সম্ভবত আফ্রিকার নরমাংসভোজী কোনো গাছ। কোনোভাবে এই গাছের সন্ধান পায় ওই পুরোহিত। সে কেন মহেঞ্জোদারোকে নিয়ে এত ভেবেছিল, কেন নিজেকে মহেঞ্জোদারোর বাসিন্দা ভাবত, জানা যাবে না কখনো হয়তো। তবে সে মহেঞ্জোদারোর ইতিহাস পড়ে ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। এমন হতে পারে ভেবেছিল নরবলি দিয়ে ফের সিন্ধু সভ্যতাকে বাঁচিয়ে তুলবে। কিন্তু এ কথা জানা যাচ্ছে না এখানে গুহার ভেতরে অদ্ভুত গাছটা এলো কোথা থেকে। গুহার দরজা পাথর দিয়ে এমন করে আটকে দেওয়া হলো যাতে কেউ কখনো সেখানে ঢুকতে না পারে। সব মিটে গেলেও অফিসার বললেন, আমাদের কাছে মিসিং ডায়েরি আসেনি। 14 জন মানুষকে কোথায় পেয়েছিল পুরোহিত এটা জানা যাবে কি করে? লোকাল লোকজন বলতে পারে কেউ হারিয়ে গেছে কিনা। পরের দিন থেকে জিজ্ঞাসাবাদ প্রচার চলল পুলিশের তরফ থেকে। তখন কেউ কেউ এসে বলল 2 বছর আগে তার নাতি বাড়ি থেকে বেরিয়ে যায় আর ফেরেনি। এইভাবে দেখা গেল প্রায় 12 জনের খোঁজ মিলল যারা বাড়িতে আর ফিরে যায়নি। কোনো বাচ্চা ছেলে খেলতে গিয়ে মাঠ থেকে ফেরেনি। সকলেই ভেবেছে ছেলে ধরে নিয়ে গেছে। স্টেশনে গিয়ে খোঁজ করা হয়েছিল, কেউ তেমন বাচ্চাকে দেখেনি স্টেশনের দিকে। একজন বলল, আমার ছেলেকে পুরোহিত মশাই মন্ত্র শিখিয়ে দেবে বলে ডেকেছিল। ছেলে বাড়ি থেকে বের হলো, কিন্তু ফিরে আর গেল না বাড়িতে। পুরোহিতকে জিজ্ঞেস করাতে সে বলেছিল ছেলের জন্য সে নাকি অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু সেই ছেলে আর আসেনি। ভয়ের দিনও একসময় ম্লান হয়ে আসে। পরের দিন সদাশিবদা সন্ধ্যের আগেই সদর দরজা বন্ধ করে দিয়ে একতলাতেও তালা মেরে দোতলার বড় ঘরে বসল। গরম চা নিয়ে এসেছে সে, সঙ্গে ডালের বড়া। সদাশিবদা চা এগিয়ে দিল সবাইকে। একটা কথা তোমাদের আগেই বলা উচিত ছিল আমার। মনে করে দেখো, আমি সন্ধ্যের আগেই সদরে তালা দিয়েছি দেখে ঘরের দরজা জানলা বন্ধ রাখছি বলে তোমরা অবাক করেছিলে, তাই তো? আমি শুনেছি এই গ্রামের ছেলে চুরি হয়, খুব ভয় হয়েছিল তোমরা এখানে আসাতে। তবে পুরুতি যে এইসব কাজের কাজারি তা তো বুঝিনি গো, নাহলে আর এদিকে ঢোকার সাহস পেত না।
আমি ভেবেছি পুজো করে যখন ভালোই লোক হবে। খুব ভুল ভেবেছিলাম। ঈশ্বর তোমাদের রক্ষা করেছেন গো, নইলে আমি বাঁচতুম কি করে? কি সর্বনাশ হচ্ছিল বলো দেখি। তবে তোমরা এখানে আর বেশি থেকো না গো, বুঝলে? বাড়ির বড়দের সঙ্গে করে আসবে পরের বার। আর বয়স হয়েছে, ঠিক করে দেখাশোনা করতে পারি না। আরে ওসব ভেবই না দাদা, আমরা আবার আসবো। আমরা এই 7 জন যদি একসঙ্গে থাকি তাহলে কারোর সাধ্যই কি আমাদের বলি দেয়? সময় মুখের ডালের বড়া গিলে ফেলে বলল, শোন, তোরা কি করে সম্মোহন কাটিয়ে উঠে আমাকে হেল্প করতে ঝাঁপিয়ে পড়লি রে? আমাকে একটু বুঝিয়ে বল দেখি। ওরা 6 জন হো হো করে হেসে উঠল। আমি সম্মোহিত হয়ে পড়েছিলাম, অথবা কিছু খাইয়েছিল লোকটা। জানি না কি হয়েছিল আমার। এক সময় হোঁচট খেয়ে পড়ে যায়, তারপরে সব পরিষ্কার হয়ে যায় আমার মধ্যে। ভেবেছিলাম তোরা সম্মোহিত হয়ে ওভাবে হাঁটু মুড়ে বসে আছিস। এমনকি অনেকও প্ল্যানে ছিল। হ্যাঁ রে, আমরা গুহায় ঢোকার সময় চুপি চুপি প্ল্যান করি। তুই পিছনে ছিলি বলে জানতে পারিসনি, আর আমরাও বুঝিনি যে তুই জানতে পারিসনি। যাক, যার শেষ ভালো তার সব ভালো। আমরা বলি ভালো নয়, খুব খারাপ একটা প্রথা। যারা এসবে বিশ্বাস করে তারা নির্বোধ। শুনছিলেন নরবলির গুহা। আমাদের আজকের গল্প পাঠিয়েছিল সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য, অন্যান্য চরিত্রে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সদস্যবৃন্দ। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো চরিত্রে। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।